তাহলে আজকে হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ, এটার কনসেপ্ট আগে বোঝার চেষ্টা করবা। আমরা চলতড়িৎ বলতে কি বোঝাই? যখন তোমার ইলেকট্রিসিটি যখন তোমার পাস করে, ঠিক আছে, আমরা যখন বলি যে তোমার কোন একটা ধরে নাও, লেখা বোঝা যায় কিনা বললাম, যে ধরো একটা পরিবাহী। আমরা তো জানি যে পরিবাহী, অর্ধ পরিবাহী, তারপরে তোমার অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর, এগুলো বলতে কি বোঝায়? তো একটা পরিবাহী পদার্থ আমরা নিলাম। এখন এই পরিবাহী পদার্থের মধ্যে আমরা জানি এখানে চার্জ আছে, চার্জ। আর আমরা কি জানি? চার্জ হচ্ছে তোমার ইলেকট্রন এবং প্রোটন, এদের একটা ইন্ট্রিনসিক প্রপার্টি। ইন্ট্রিনসিক প্রপার্টি মানে কি? যে ধরো আমি একটা বস্তুকে পৃথিবীর উপরে রাখলাম, এখন বস্তু তার একটা ধর্মের কারণে সে পৃথিবীর দিকে ফিরে আসে। সেই ধর্মটা কি? সেই ধর্মটা হচ্ছে ওই বস্তুর ভর। ঠিক আছে, আমি বিষয়টা একটু বুঝাই ক্লিয়ার করে। খেয়াল করো, তুমি যেটা করলা, এই যে পৃথিবী, তো একটা বস্তুকে এখানে রাখলা, দেখা গেল যে সে পৃথিবীর দিকে ফিরে আসে। কেন ফিরে আসে? তুমি অ্যান্সারে বলবা যে এখানে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে, এফজি। গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে সে নিচে নেমে আসে। এখন এই গ্র্যাভিটেশনাল ফোর্স কেন তৈরি হয়? তৈরি হয় তার ভরের কারণে। এখন যদি বলা হয় যে ভর বলতে আবার কি বোঝায়, এই ভর আসলে কোন একটা বস্তুর ইন্ট্রিনজিক বা অন্তর্নিহিত কিছু প্রপার্টি। ঠিক আছে, অন্তর্নিহিত তোমার বৈশিষ্ট্য। আচ্ছা, সেম ভাবে আমরা যদি বলি যে চার্জ মানে কি, চার্জ হচ্ছে কোন কিছুর ইন্ট্রিনসিক প্রপার্টি বা অন্তর্নিহিত বৈশিষ্ট্য। এবং সেটা কার ইন্ট্রিনসিক প্রপার্টি? সেটা হচ্ছে ইলেকট্রন এবং প্রোটনের ইন্ট্রিনসিক প্রপার্টি। আচ্ছা, এবার খেয়াল করবা যে আমরা যখন বলি যে একটা রাখছি, জাস্ট একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্যে চার্জ আছে, আমরা জানি যখন এই চার্জ গুলো জাস্ট স্থির ভাবে থাকে তখন আমরা তাদেরকে বলি হচ্ছে তোমার স্থির তড়িৎ। যখন চার্জ কোন একটা জায়গাতে স্থির থাকে তখন তাকে আমরা বলি স্থির তড়িৎ। ঠিক আছে, ধরো এখানে আমি কোনো একটা ভাবে এখানে যে পরিমাণে পজিটিভ আর নেগেটিভ আছে, আমি নেগেটিভ চার্জ গুলোকে সরায় নিলাম। এখন কি হবে? এটা পজিটিভ চার্জে চার্জিত হবে। এখন যেখানে তৈরি হয় সেখানে কিন্তু সে স্থির থাকে। স্থির থাকার কারণে দেখা যায় যে এটাকে আমরা বলি স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি। কিন্তু এই অধ্যায়ে আমরা যেটা আলোচনা করি, যে খেয়াল করে দেখো যে এখানে চার্জের আদান প্রদান হয়। ঠিক আছে, সামনে পিছে ডানে বামে এই চার্জের আদান প্রদান হয়, এটাকে আমরা বলি চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। এটাকে আমরা কিসের সাথে তুলনা করতে পারি? এটাকে তুলনা করতে পারি একটা নদীর সাথে। ঠিক আছে, এই ধরো নদী, এই নদী, এখানে স্রোত বইতেছে। এই স্রোত মানে যেখানে পানি যায়, পানি, এই জায়গাতে তুমি জাস্ট চার্জ চিন্তা করো। এখন চার্জ তো আর নিচে নিচে যায় না। চার্জ নেওয়ার জন্য বা যাওয়ার জন্য একটা তোমার থাকে, ক্যারিয়ার থাকে বা বাহক থাকে। এখন তোমরা জানো যে চার্জ বাহককে নর্মালি আমাদের যে সমস্ত পরিবাহী সমূহ আছে, আমরা যেটাকে তার বলে থাকি, ঠিক আছে, মেটাল ওয়্যার, এগুলোর মধ্যে চার্জ পরিবাহী হিসেবে মেইনলি কাজ করে তোমার ইলেকট্রন। ঠিক আছে, ইলেকট্রনটাই আমাদের চার্জ ক্যারিয়ার হিসেবে কাজ করে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে ইলেকট্রনের পরিবহন মানে হচ্ছে চলতড়িৎ। এবার খেয়াল করো, আমরা যদি বলি যে এই কারেন্টের ডেফিনিশন কি, আমরা যদি একটা পরিমাণগত সংজ্ঞা বের করতে চাই, সেই ডেফিনিশনটা আমরা কিভাবে পাবো? খেয়াল করবা, এই একটা পরিবাহী তোমাদের সামনে আছে। এই পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, খেয়াল করো এটা হচ্ছে প্রস্থচ্ছেদ বা ক্রস সেকশনাল এরিয়া। ঠিক আছে, এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একটা নির্দিষ্ট সময়ে, আমরা ধরে নিলাম যে ডিটি সময়ে কিছু পরিমাণে চার্জ বাহিত হয়, সেটা হচ্ছে ডিকিউ। তাহলে সেই চার্জ পরিবহনের হার বা রেট কতটুকু? তো যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তাহলে তুমি বলবা যে চার্জ পরিবহনের রেট হচ্ছে বা হার হচ্ছে ডিকিউ বাই ডিটি। এবং এটাই হচ্ছে তড়িৎ পরিবহন বা তোমার তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করি, এটার মানেই হচ্ছে ডিকিউ বাই ডিটি। এখন আমরা ডিকিউ বা ডিফারেন্সিয়াল ফরম্যাটে কেন নিই? ডিফারেন্সিয়াল ফরম্যাটে নেওয়ার কারণটা হচ্ছে, আমরা যদি বলি যে আধা ঘন্টা সময়, এই যে দেখো ডেল্টা টি, মানে হচ্ছে সময়ের পার্থক্যটা অনেক বড়, বেশ বড়।
আমি বললাম যে এই তোমার আধা ঘন্টা সময়ে চার্জ যায় ডেল্টা কিউ পরিমাণে, বেশ অনেক বড় একটা পরিমাণ। ঠিক আছে, এখন তোমাকে বলা হয়েছে যে এটার গড় কত। তাহলে সেই গড়ের ক্ষেত্রে আমরা বলবো যে তোমার তড়িৎ প্রবাহ, গড় তড়িৎ প্রবাহ এভারেজ যেটা, সেটা হচ্ছে ডেল্টা কিউ ডিভাইড বাই ডেল্টা টি। খেয়াল করবা যে তড়িৎ প্রবাহ কিন্তু ক্ষণে ক্ষণে বাড়ে আবার কমে। ঠিক আছে, এটা আমরা দেখবো যে তড়িৎ প্রবাহ কখনো বাড়তেছে, কমতেছে, আবার জিরো হইতেছে, সর্বোচ্চ যেতেছে, আবার সর্বনিম্ন অবস্থানে আসতেছে। অর্থাৎ এটা একটা পরিবর্তনশীল একটা রাশি। এই পরিবর্তনশীল রাশিটাকে তুমি যখন হিউজ সময় ব্যবধান নিবা, এটা আসলে কি তোমার প্রকৃত যে প্রবাহটা সেটাকে আর নির্দেশ করবে না, নির্দেশ করবে হচ্ছে একটা গড় প্রবাহ। বুঝা গেল? এখন আমরা যদি একটা নির্দিষ্ট মুহূর্তের একদম প্রকৃত প্রবাহটা পেতে চাই, তখন এই ডিফারেন্সিয়াল ফরম্যাটে এটাকে উপস্থাপন করতে হবে। বুঝা গেল? আচ্ছা, তাহলে দেখো যে আমরা যেটা বলতে নিলাম, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণে তড়িৎ তোমার চার্জের আদান প্রদান হবে সেটাই হচ্ছে তড়িৎ। আর আমরা এটাকে এইভাবে লিখতে পারি, খেয়াল করো যে আই সমান, আমরা যখন সময়ের ব্যবধানটা নিব না, লিমিট ডেল্টা টি, অর্থাৎ সময়ের ব্যবধানটা অনেক ছোট, এই ছোট সময়ের ব্যবধানে যতটুকু চার্জের আদান প্রদান হয় যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, সেটাকে আমরা বলবো তড়িৎ প্রবাহ। আচ্ছা, এখন এর এককটা কি হবে? এই কারেন্ট এর একক খেয়াল করো। আচ্ছা, সাইডে এটা কি এসে আছে? রিয়েল টাইম ফিডব্যাক, এক সেকেন্ড। আচ্ছা, এবারে তড়িৎ প্রবাহের একক কি? তোমরা সকলে জানো যে তড়িৎ প্রবাহের একক এটা হচ্ছে কুলম্ব পার সেন্টিমিটার, এবং এটাকে আমরা কি বলে ডাকি? অ্যাম্পিয়ার। তাহলে তোমাদের কাছে আমার কোশ্চেন, যে কোন একটা প্রস্থচ্ছেদের যে কোনো কোন একটা পরিবাহের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যদি বলা হয় যে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, এর মানে কি? এর মানে হচ্ছে তোমরা বলবা যে আমরা জানি আই সমান ডি কিউ বাই ডিটি। এখন এখানে 5 অ্যাম্পিয়ার মানে হচ্ছে 5 কুলম্ব পার 1 সেকেন্ড। তার মানে প্রতি সেকেন্ডে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে তোমার 5 কুলম্ব চার্জ প্রবাহিত হয়। এটাই হচ্ছে যদি ডেফিনেশন আসে সেভাবে বলবা। আচ্ছা, এবার চলে আসা যাক যে তড়িৎ প্রবাহের দিক। এবার লিখো তড়িৎ প্রবাহের দিক। এই তড়িৎ প্রবাহের দিক বের করতে যে বেশ অনেক প্রবলেমে পড়তে হয়। আমরা জানি যে চার্জ ক্যারিয়ার হিসেবে কারা কারা থাকে, বা চার্জের বাহক হিসেবে কারা কারা থাকে। মেইনলি তোমার, আমরা যদি তোমার এটা মেটাল ওয়্যার চিন্তা করি বা ধাতব তার চিন্তা করি, এই ধাতব তারের চার্জ বাহক ইলেকট্রন, যেটা হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত। আবার তোমার কিছু ভ্যাকুয়াম টিউব আছে, ভ্যাকুয়াম টিউব, সেই ভ্যাকুয়াম টিউবে দেখা যায় যে চার্জ ক্যারিয়ার হিসেবে আমরা প্রোটনকে কাজ করতে দেখা যায়। ঠিক আছে, কিছু কিছু ভ্যাকুয়াম টিউব আছে যেখানে চার্জ ক্যারিয়ার হিসেবে প্রোটন থাকে। আবার সেমিকন্ডাক্টর আছে, তোমরা জানো যে সেমিকন্ডাক্টরে যদি এটা তোমার পি টাইপ সেমিকন্ডাক্টর হয়, পি টাইপ, সেই ক্ষেত্রে তড়িৎ পরিবহন কে করে? সেক্ষেত্রে কিন্তু আবার ধনাত্মক হোল যেটা আছে, এই তো পজিটিভ হোল,
সেটা আবার তড়িৎ পরিবহন করে। আবার আমরা যদি তোমার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দেখি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সেক্ষেত্রে আবার কি হয়? আমরা জানি যখন তড়িৎ বিশ্লেষ্য একটা দ্রবণে তড়িৎ প্রবাহ চালনা করা হয়, অ্যানোড এবং ক্যাথোড, দেখা যাবে অ্যানায়ন গুলো যাবে অ্যানোডের দিকে, ক্যাটায়ন গুলো যাবে ক্যাথোডের দিকে। তার মানে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ, সরি অথবা দেওয়া উচিত হয় নাই, পজিটিভ এবং নেগেটিভ উভয়ই তড়িৎ পরিবহন করে এবং নেগেটিভ। তার মানে খেয়াল করো, চার্জ বাহক হিসেবে কিন্তু বিভিন্ন কন্ডাক্টরের জন্য বিভিন্ন উপাদান কাজ করে। কিন্তু আমরা জানি যে পজিটিভ চার্জ যেদিকে যায়, নেগেটিভ চার্জ উল্টা দিকে যায়, এবং উল্টা দিকে যাওয়াটাই স্বাভাবিক। যখন তুমি এই পরিবাহকের, মনোযোগ দাও, এই সাইডে ধরো তুমি হাই ভোল্টেজ রাখছো, এখানে হচ্ছে হাই ভোল্টেজ আর এখানে হচ্ছে লো ভোল্টেজ। এখানকার পটেনশিয়াল এটা হচ্ছে হাই আর এখানকার পটেনশিয়াল লো। আচ্ছা, ভোল্টেজ বা পটেনশিয়াল যেটাই বলো না কেন, দেখা যাবে যে হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালের দিকে পজিটিভ চার্জ যাবে। কারণ কি, হাই পটেনশিয়ালে পজিটিভ চার্জের ডেন্সিটি বেশি। আবার যখন তোমার লো পটেনশিয়ালে দেখবা এখানে নেগেটিভ চার্জের ডেন্সিটি বেশি, সুতরাং লো পটেনশিয়াল থেকে হাই পটেনশিয়ালের দিকে যাবে কি, নেগেটিভ চার্জ। আচ্ছা, তার মানে এখানে যেহেতু সবাই কাজ করতেছে, আমাদের যেটা করতে হয়, একটাকে ধরে নিতে হয় যে তার দিকটাই হবে তড়িৎ প্রবাহের দিক, এবং বাই কনভেনশন বা একদম প্রচলিত নীতি অনুসারে আমরা পজিটিভ চার্জের দিকটাকে তড়িৎ প্রবাহের দিক হিসেবে চিন্তা করি। ঠিক আছে, আমরা কি করি যে পজিটিভ চার্জ যেদিকে যায় আমরাও ধরে নিই তড়িৎ প্রবাহ সেদিকেই যাচ্ছে। তাহলে মনোযোগ দাও দেখি, আমি যদি তোমাদের বলি যে এখানে ধরো একটা বস্তু আছে যার বিভব 15 ভোল্ট, এটাকে আমি তড়িৎগত ভাবে আরেকটা বস্তুর সাথে যুক্ত করে দিলাম যার বিভব হচ্ছে 10 ভোল্ট। এখন আমাকে বলো যে তড়িৎ প্রবাহ কোন দিকে যাবে? 15 ভোল্টের দিকে। কোন দিকে? যেদিকে বেশি ভোল্ট আছে ওইদিকে তো। যেদিকে বেশি ভোল্ট আছে সেদিকে, মানে কি এদিকে? হ্যালো, আমার মানে কোশ্চেনটা বুঝতে পারছো যে তড়িৎ প্রবাহ কোন দিকে যাবে? খেয়াল করো, তড়িৎ প্রবাহ আসলে পজিটিভ চার্জের দিকে যাবে। ঠিক আছে, পজিটিভ চার্জের দিকে, পজিটিভ যেদিকে আছে সেদিকেই যাবে। আচ্ছা, এখন পজিটিভ কোন দিক থেকে কোন দিকে যায় এটা তো তোমাদের বুঝতে হবে। ঠিক আছে, খেয়াল করবা যে আমরা জানি যে যেখানে ভোল্টেজ হাই সেইখানে আসলে পজিটিভ চার্জ ডেন্সিটি বেশি, পজিটিভ বেশি। আর যেখানে ভোল্টেজ কম সেখানে হচ্ছে পজিটিভ কম। পজিটিভ কম থাকলে কে বেশি? নেগেটিভ চার্জ বেশি। আর যেখানে পজিটিভ চার্জ বেশি সেখানে নেগেটিভ চার্জ কম। এখন ব্যাপারটা হচ্ছে যে তোমরা যখন স্থির তড়িতে তোমার বিভবের সূত্র পড়ছো, সেই বিভবটা ছিল এরকম যে সি কিউ বাই আর। খেয়াল করো, আমরা যদি এই দুইটাকে কনস্ট্যান্ট চিন্তা করি, তাহলে কিউ এর মান যত বেশি হবে ভি এর মানও তত বেশি। তোমরা খেয়াল করো, এই কিউ যদি পজিটিভ হয় ভি এর মানটা বেড়ে যাবে, আর কিউ যদি নেগেটিভ হয় ভি এর মানটাও নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ লো ভোল্টেজ হয়ে যাবে। তার মানে আমরা দেখতেছি যেখানে পজিটিভ চার্জ বেশি থাকে সেখানে ভোল্টেজও বেশি থাকে। তো পজিটিভ চার্জ এখানে অনেক বেশি আছে, ঠিক আছে, অর্থাৎ এর ডেন্সিটি অনেক বেশি, আর এখানে ডেন্সিটি কম। তাহলে এখানে কি বেশি বিকর্ষণ করবে না পজিটিভ চার্জকে? এই কারণে যেটা দেখা যাবে যে পজিটিভ চার্জ বিকর্ষণের প্রভাবে সে নেগেটিভ চার্জ যেদিকে বেশি সেদিকে যাবে, অর্থাৎ ভোল্টেজ যেখানে কম সেদিকে যাবে। এই কারণে আমরা বলি যে তড়িৎ প্রবাহ সব সময় তোমার হাই ভোল্টেজ থেকে
লো ভোল্টেজের দিকে যায়। এর কারণটা কি? কারণ হাই ভোল্টেজে পজিটিভ চার্জ বেশি থাকে, বেশি বেশি পজিটিভ চার্জ নিজেদেরকে বিকর্ষণ করে, সেই বিকর্ষণের প্রভাবে তারা লো ভোল্টেজের দিকে যায়। আবার লো ভোল্টেজে নেগেটিভ চার্জ বেশি থাকে, সেই ক্ষেত্রে দেখা যাবে এই নেগেটিভ চার্জটাকেও এই নেগেটিভ চার্জটাও এই পজিটিভ চার্জটাকে আকর্ষণ করে। ঠিক আছে, এই কারণেই হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের ভাইয়া দিকে যায়। এই জায়গাটা গোল্লায় গেছে, আবার একটু বলেন, বুঝতেছি না। কোনটা কোনটা? আপনি না তখন বললেন যেদিকে চার্জ বেশি থাকবে ওই দিকে যাবে। হ্যাঁ, যেদিকে চার্জ বেশি থাকবে সেদিকে ভোল্টেজ বেশি থাকবে। ঠিক আছে, যেদিকে চার্জ বেশি থাকবে সেদিকে ভোল্টেজ বেশি। আচ্ছা, কিন্তু তড়িৎ প্রবাহ যে সেদিকে হবে আমি সেটা কখনোই বলি নাই। আচ্ছা, সেদিক থেকে যেদিকে কম আছে সেদিকে যাবে। দেখো, যেখানে অনেক বেশি চার্জ, চিন্তা করো এখানে অনেক বেশি চার্জ, এখন চার্জ যদি বেশি হয় নিজেদের মধ্যে বিকর্ষণটাও বেশি হবে। আর এখানে ধরো চার্জ কম আছে, তো এখানে বিকর্ষণটা কম হবে। অর্থাৎ আমরা পজিটিভ চার্জ ডেনসিটির কথা চিন্তা করব, যে কোন দিকে পজিটিভ চার্জ ডেনসিটি বেশি সেটা। এটা হচ্ছে বেসিক আলোচনা। ঠিক আছে, তোমরা মুখস্থ, তোমরা সব আগেই জানো যে যেখানে হাই ভোল্টেজ সেখান থেকে লো ভোল্টেজের দিকে তোমার ধনাত্মক চার্জ যায়, যেখানে লো ভোল্টেজ সেখান থেকে হাই ভোল্টেজের দিকে ঋণাত্মক চার্জ যায়। কিন্তু এটা যেহেতু এসএসসি তেই তোমরা পড়ে আসছো, আমি একটু বিস্তারিত ভাবে এখন এটা ব্যাখ্যা করতে চাইতেছি যে কেন আসলে বিষয়টা হয়। এখন খেয়াল করো, যেহেতু এটার ভোল্টেজ হাই, মানে ধনাত্মক চার্জ বেশি, তো বেশি থেকে কমের দিকে যাবে, এটাই তো প্রকৃতির নিয়ম, স্বাভাবিকভাবে এখানে যাবে। এবং কতক্ষণ পর্যন্ত যাবে? যতক্ষণ না পর্যন্ত এদের বিভব পার্থক্য সমান হয়ে যায়, মানে এদের বিভব সমান হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি জাস্ট সামারাইজ করে দিই যে তড়িৎ প্রবাহ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। ঠিক আছে, এবং এই তড়িৎ প্রবাহ মানেই হচ্ছে পজিটিভ চার্জের প্রবাহ। এবং এটাকে আমরা বাই কনভেনশন বা একদম নিয়ম করে এটাকে আমরা ধরে নিচ্ছি যে পজিটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের প্রবাহটাই হচ্ছে তড়িৎ প্রবাহ, আর এটা সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যাবে। আচ্ছা, কিন্তু ইলেকট্রনের প্রবাহ আমরা যদি চিন্তা করি, সেটা কিন্তু আবার লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের দিকে। ঠিক আছে, ইলেকট্রনের প্রবাহ। আচ্ছা, এই বিষয় দুটো জানা থাকলেই হবে। এখন তোমাদের কিছু তুলনামূলক চিত্র তুলে ধরবো। ঠিক আছে, যে হাই ভোল্টেজ কোনটা, লো ভোল্টেজ কোনটা, তোমরা আমাকে বলবা। আমি বললাম যে -5 ভোল্ট আর হচ্ছে -10 ভোল্ট। বলো হাই ভোল্টেজ কোনটা আর লো ভোল্টেজ কোনটা? तो 5 वोल्ट जैसे हाई वोल्टेज -10 লো ভোল্ট, তাই না? কারণ আমরা জানি যে -5টা কিন্তু -10 থেকে বড়, তার মানে এটা হচ্ছে তোমার হাই ভোল্ট আর এটা লো ভোল্ট। আচ্ছা, তো এবার ধরো যে 0 ভোল্ট আর হচ্ছে তোমার -1 ভোল্ট, এই ক্ষেত্রে কে হাই হাই ভোল্টেজ? ভাইয়া 0 ভোল্টেজ। হ্যাঁ, 0 ভোল্টটাই হচ্ছে হাই ভোল্টেজ, -1টা লো ভোল্টেজ। তাহলে তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে? এই 0 থেকে 0 -1 এর থেকে দিকে। 1 এর দিকে, হ্যাঁ -1 এর দিকে। যাবে। হ্যাঁ, এটাই। তো আশা করি বুঝতে পারছো, জাস্ট এই সংখ্যাটা দেখবা যে কোনটা বড় কোনটা ছোট, এইভাবে তোমরা হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ চিহ্নিত করবা। আচ্ছা, গেল এটা। এবার আমাদের আরেকটা টপিক শিখতে হবে, সেটা হচ্ছে তোমার ড্রিফট ভেলোসিটি, বা বাংলায় বলা হয় তাড়ন বেগ। লিখো, তাড়ন বেগ, বা বলা হয় এটাকে ড্রিফট ভেলোসিটি। তাড়ন বেগ বা ড্রিফট ভেলোসিটি বলতে কি বোঝায়? যে কোন একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে তোমার চার্জ যে বেগে প্রবাহিত হয় সেটা কি বলা হয়?
তাড়ন বেগ বা ড্রিফট ভেলোসিটি। ঠিক আছে, আমি আবার বলি, কোন একটি প্রবাহের মধ্য দিয়ে চার্জ বাহক বা চার্জ ক্যারিয়ার যে বেগে তড়িৎ পরিবহন করে তাকে বলা হয় তাড়ন বেগ বা ড্রিফট ভেলোসিটি। তাহলে এই তাড়ন বেগটা আমরা বের করব। ঠিক আছে, এটাকে ভিডি দ্বারা প্রকাশ করা হয়, ড্রিফট ভেলোসিটি। ঠিক আছে, এটা দিয়ে পরীক্ষায় বেশ কোশ্চেন আসছে দেখা যায়। এখন এই তাড়ন বেগের রাশিমালাটা আমরা বের করার চেষ্টা করি। তোমরা একটা পরিবাহী আঁক। ঠিক আছে, এই পরিবাহীর ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ এবং এই পরিবাহীর দৈর্ঘ্য হচ্ছে এল। আচ্ছা, এবার দেখা গেল যে একটা নির্দিষ্ট পরিমাণে এটা ধরো একক আয়তনে চার্জ হচ্ছে এন। একক আয়তনে চার্জ সংখ্যা লিখো, একক আয়তনে চার্জ সংখ্যা। আচ্ছা, ছোট হাতের এন হচ্ছে একক আয়তনে চার্জ সংখ্যা। এখন এটা এটা যদি তোমার মেটাল হয়ে থাকে, এটা যদি তোমার একটা মেটাল হয়ে থাকে, তাহলে আমরা কি জানি, এই মেটালের ক্ষেত্রে চার্জ হচ্ছে ইলেকট্রন। তার মানে এই এন কে আমরা বলতে পারবো যে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, সেটাও বলা যায়। আচ্ছা, তাহলে এর টোটাল যদি তোমার আয়তন, টোটাল আয়তন আমরা জানি তোমার ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য, তাই না? এটাই হচ্ছে টোটাল আয়তন। এখন একক আয়তনে যদি চার্জ সংখ্যা যদি হয় এন সংখ্যক, তাহলে মোট চার্জ সংখ্যা কত হবে? মোট চার্জ সংখ্যা, মোট চার্জ সংখ্যা দাঁড়াবে তোমার, এটা যেহেতু একক আয়তনে, তার সাথে টোটাল আয়তনটা গুণ করে দিলেই হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে মোট চার্জ কত? মোট চার্জ, মোট চার্জ হবে তোমার এই যে এন, এটা হচ্ছে চার্জের সংখ্যা, আর প্রত্যেকটা চার্জের মান হচ্ছে একটা ইলেকট্রনের চার্জের সমান, তার মানে এন ইন্টু ই। তাহলে আমরা টোটাল চার্জ বলতে পারবো কিউ, কিউ দ্বারা টোটাল চার্জকে বোঝাবে, এটা হচ্ছে তোমার এন ভি আর হচ্ছে ই। আবার এই ভি মানে কি? ভি মানে হচ্ছে এ ইন্টু এল। তাহলে আমরা লিখে দেই এন এ এল ই, এই হচ্ছে তোমার ইলেকট্রনের চার্জ। তাহলে আমরা খেয়াল করো, এর মধ্যে দিয়ে চার্জের পরিমাণটা আমরা পেয়ে গেলাম। এবার একটু চিন্তা করো, আমরা যদি এই দুই পাশে ভোল্টেজ গ্যাপ তৈরি করি, মানে ভোল্টেজের পার্থক্য তৈরি করি, তাহলে কি হবে? ধরো এখানে আমি হাই ভোল্টেজ দিয়ে দিলাম আর এখানে আমি লো ভোল্টেজ দিলাম, তো দেখা যাবে কি যে এখানকার চার্জ ক্যারিয়ার যারা আছে তোমার এই যে ইলেকট্রন, ইলেকট্রন তারা মুভ করবে সামনের দিকে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা ধরে নিলাম যে এই ইলেকট্রন সমূহ, অর্থাৎ এই কিউ পরিমাণের চার্জ এই প্রান্ত থেকে ওই প্রান্তে পরিবাহিত হতে তোমার টি পরিমাণে সময় নেয়। বা আমরা হিসাব করে দেখলাম যে এই কিউ পরিমাণে চার্জ প্রবাহিত হতে টি সময়ের প্রয়োজন। তাহলে এখন আমরা যদি বলি যে এখানকার তড়িৎ প্রবাহ কত, এই তড়িৎ প্রবাহ আই সমান কিউ বাই টি। আবার আমরা জানলাম যে কিউ সমান এন এ এল ই। আচ্ছা, এন এ এল ই মানে কি? নালী। আচ্ছা, মনে রাখতে পারো এইভাবে। আর এই পরিমাণে চার্জ প্রবাহিত হইতে কত সময় নেয়, কি সময় নেয়? আচ্ছা, তাহলে ব্যাপারটা কি? এই হচ্ছে ক্যারিয়ার, এই হচ্ছে তোমার পরিবাহী। এটা দেখা গেল একটি সময়ে এই এল পরিমাণে দূরত্ব অতিক্রম করে। হ্যাঁ বলো। ওই যে আমরা যে পড়ছিলাম কিউ ইকুয়াল টু এন এ এল ই, আপনি এখানে ডেল কেন দিলেন? ও, এটা ডেলের মতো লাগতেছে, আসলে আমার লেখা একটু ঝামেলা, মানে
মানে বুঝতে সমস্যা হয়, হ্যাঁ জিজ্ঞেস করে। এটা হচ্ছে এ, এটা ডেল না, এটা হচ্ছে এ, বড় হাতের এ। তো দেখো যে এটি সময়ে এই কিউ পরিমাণে চার্জ কতটুকু দূরত্ব অতিক্রম করে, এল পরিমাণে দূরত্ব অতিক্রম করে। তাহলে দেখো তো আমরা যদি বলি যে আসলে এই চার্জের ভ্যালোসিটি, ভ্যালোসিটি মানে কি, যে যতটুকু দূরত্ব অতিক্রম করে আর যতটুকু সময়ে তাদের অনুপাত। তাহলে আমরা কি বলতে পারবো, এই এল বাই টি এটা আসলে কি, চার্জের যে ভ্যালোসিটি সেটা, এন এ ভিডি আর হচ্ছে কি ই। আর এই ভিডি যেটা আমরা বের করলাম এটাই হচ্ছে চার্জের ত্বরণ বেগ। এখন এই ত্বরণ বেগের সূত্রটা আমরা কিভাবে পাবো, যে এইভাবে, যে ভিডি সমান আই বাই এন এ ই। দেখো বুঝা গেল কিনা, যে এখানে এন এর মান কি, একক আয়তনে চার্জ ক্যারিয়ার সংখ্যা বা একক আয়তনে চার্জের সংখ্যা অথবা ইলেকট্রনের সংখ্যা। আর এ হচ্ছে তোমার এই যে ক্রস সেকশনাল এরিয়া, এতো এটা কতটুকু মোটা বা চিকন। আর ই হচ্ছে ওই চার্জের মান। এখন এটাকে অনেকে কিউ দ্বারা প্রকাশ করে, ছোট হাতে কিউ দ্বারা, যে প্রত্যেকটা চার্জের মান কত হবে। আচ্ছা, এখন তো এখানে তোমাদের জন্য, হ্যাঁ বলো। এল বাই টি টা ভাই টাওয়ার বলুন। এল বাই টি, এটা চার্জ কি করে, এই প্রান্ত থেকে এই প্রান্তে যায়, যখন যায় তখন কত দূরত্ব অতিক্রম করে, এল পরিমাণে, কত সময়, টি পরিমাণে টি যায়, সময়। টি সময়ে যায়। তাহলে এল বাই টি তো এই চার্জের ভ্যালোসিটি হবে। তো এটাই হচ্ছে সেই চার্জের ড্রিফট ভ্যালোসিটি বা ত্বরণ বেগ। আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা এই সূত্রটা মনে রাখবা, তড়িৎ প্রবাহ সমান এন এ ভিই। তড়িৎ প্রবাহ সমান কি, এন এ ভি ই। আচ্ছা, মানে তড়িৎ প্রবাহ সমান নাভি। ঠিক আছে, এই বিষয় সেগুলো মাথায় রাখলেই হবে। তো একটা ম্যাথ করে ফেলো দেখি। কোশ্চেন নাম্বার 1, কোশ্চেনে বলা আছে একটা কপার তারের ক্রস সেকশনাল এরিয়া, কপার তার, এটার যে তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা ইংরেজিতে বলা হয় কি, ক্রস সেকশনাল এরিয়া। এই ক্রস সেকশনাল এরিয়ার মান দেওয়া আছে 3.31 ইন্টু 10⁻⁻⁶ মিটার স্কোয়ার। আচ্ছা, এখন এই তারটা প্রতি তারের যে তড়িৎ প্রবাহ, অর্থাৎ এর যে তোমার কারেন্ট, এটা হচ্ছে 10 এম্পিয়ার বলে দেওয়া আছে, সেটা হচ্ছে কি 10 এম্পিয়ার। আচ্ছা, এখন তোমাদের বের করতে হবে কি, ভাইয়া এটা কি লাগছে 3.3 তারপরে এটা একটা কপার তার যার ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 3.31 ইন্টু 10⁻⁻⁶ মিটার স্কোয়ার। এর তড়িৎ প্রবাহ পাওয়া যাচ্ছে 10 এম্পিয়ার। এখন তোমাদের কাছে কোশ্চেন যে এটা ড্রিফট ভেলোসিটি কত বা ত্বরণ বেগ কত। ঠিক আছে, এখন ধরে নাও যে এখানে তোমার যেহেতু কপার তারের কথা বলা আছে, আমরা শুরুতেই বললাম মেটাল তার হলে এখানে ইলেকট্রন, সরি চার্জ ক্যারিয়ার হিসেবে কে কাজ করে, ইলেকট্রন। তার মানে এখানকার চার্জ ক্যারিয়ার আমরা জানি, এবং এই ইলেকট্রনের চার্জ কত সেটাও আমরা জানি। আচ্ছা, আর এখানে বলে দেওয়া আছে আরেকটা তথ্য, যে ডেনসিটি অফ কপার। ঠিক আছে, এই কপারের ঘনত্ব দেওয়া আছে, কপারের ঘনত্ব হচ্ছে 8.95
গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এবার দেখি কে পারো। এই তিনটা তথ্যই তোমাদেরকে দেয়া আছে, তোমরা বের করবা তারণ বেগ। জোনায়েদ ট্রাই করতেছো? ভাই এখানে একক আয়তন হলে পূর্ণসংখ্যা, এর সাথে ঘনত্বের সম্পর্ক কি? হ্যাঁ, এই ঘনত্ব থেকেই বের করবা। এটাই মানে ডিরেক্ট সূত্র তো বসায় দিতে পারো, তাই না? যে আই সমান নাভি, মানে এটা নিয়ে কোনো আর টেনশনই থাকে না। তাহলে তো এটা এমসিকিউ এর জন্য হয়। এমসিকিউ এর কলেজে দেখা যাবে যে এমসিকিউ এত সহজ আসে না। এটা যদি তোমার 3 নম্বরের জন্য বা 2 নম্বরের জন্য হয় তাহলে একটু ক্রিটিক্যাল করবে তারা। যেমন ধরো এই ম্যাথটা, মানে আমি যেগুলা করাবো এগুলা একটু মনোযোগ দিয়ে করবা, দেখা যাবে যে বাকি যে সহজ যে জিনিসপাতি এগুলো আছে এগুলো আরো সহজ হয়ে যাবে। এই কারণে ম্যাথ সলভ করবা, কঠিন কঠিন ম্যাথ। হ্যাঁ, আরেকটা আরেকটা তথ্য কোশ্চেনে দেওয়া আছে যে, হ্যাঁ আমার তো খেয়ালই নেই। এতক্ষণ বসে রাখা ইয়ে করছি, যে ধরে নাও। ইয়েটা দেওয়া ছিল। আচ্ছা হ্যাঁ, ধরো যে প্রত্যেকটা কপার অ্যাটম, প্রতিটি কপার পরমাণু একটি করে ইলেকট্রন, না একটি না দুটি, কপার 2+। আচ্ছা ওইটা না বলে দিলেও অনেকে ধরতে পারার কথা, কিন্তু সমস্যা নেই, যেহেতু কোশ্চেন আছে আমিও বলে দেই।
প্রতিটি কপার পরমাণু দুটি করে ইলেকট্রন শেয়ার করে, মানে দুটি করে ইলেকট্রন ত্যাগ করে। ঠিক আছে, তাহলে এখন আই গেস পারার কথা। তাহলে দেখো, আমি আবারও বলি যে একটা কপার তার যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 3.31 ইন্টু 10⁻⁻6 মিটার স্কোয়ার, এবং দেখা গেল এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাওয়া যাচ্ছে 10 এম্পিয়ার। এখন তোমাদের কাছে কোশ্চেন যে এখানকার এই তারের তাড়ন বেগ কত, অর্থাৎ এর মধ্য দিয়ে যে চার্জ ক্যারিয়ার গুলা যাচ্ছে কত বেগে যাচ্ছে। এখন বলে দেওয়া আছে যে কপারের ঘনত্ব এত। তো খেয়াল করো আমাদের কি কি দরকার। আমাদের দরকার হচ্ছে এন দরকার, ক্রস সেকশনাল এরিয়া দেওয়াই আছে, এই ভিডিটা আমরা বের করব, এবং ইলেকট্রন যেটা এটাও আমরা জানি। তো আমাদের একমাত্র চ্যালেঞ্জ প্রতি মিটার কিউব আয়তনে কতটুকু চার্জ ক্যারিয়ার আছে সেটা খুঁজে বের করা। ঠিক আছে, তো তাহলে চলো দেখি কি করা যায়। আমরা জানি যে ঘনত্ব সমান ভর বাই আয়তন। আচ্ছা, এবার খেয়াল করো যে তোমার এখানকার আয়তন কত হবে, ভি সমান এম বাই সিগমা বা ডেন্সিটি ডি। দেখো আমরা যখন বলি যে তোমার এটার ঘনত্ব 8.95 গ্রাম, এটা কততে আয়তনটা কিন্তু আমরা জানি, যে জাস্ট এখানে দেখো 8.95 গ্রাম 1 সেন্টিমিটার কিউব আয়তনে। ঠিক আছে, তো এবার একটু দেখো আমি যদি এটাকে 1 মিটার কিউবে নিতে চাই, 1 মিটার কিউব, তাহলে এটা কত হবে। 1 সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে নেওয়া মানে হচ্ছে যে 10⁻⁻6 দ্বারা গুণ করা। 8,950 কেজি পার মিটার কিউব। আচ্ছা, 95 গ্রাম, তার মানে এটা উপরে যখন যাবে তো এরকম একটা আসবে যে 8.95 ইন্টু 10⁻6 গ্রাম পার মিটার কিউব। ঠিক আছে, এখন খেয়াল করো প্রতি মিটার কিউব, এটা কিন্তু 1 মিটার কিউবটা আমরা পেয়ে গেছি এতটুকু। এখন এই 1 মিটার কিউবের মধ্যে কতটুকু কপার আছে, এতটুকু। এখন আমাদের জাস্ট একটাই বের করতে হবে যে এতটুকু কপারের মধ্যে তোমার কয়টা কপার আছে। ঠিক আছে, তো বেশ মনোযোগ দাও, আমরা এই পরিমাণটা পেয়ে গেছি 8.95 ইন্টু 10⁻6 গ্রাম। এখন খেয়াল করো আমাদের যদি একটু মোল সংখ্যার কনসেপ্ট আমরা ইউজ করি, তো আমরা পাবো যে এটাকে যখন আমরা এটার আণবিক ভর দ্বারা ভাগ করব তখনই আমরা মোল সংখ্যাটা পাবো, তাই কিনা। এবং খেয়াল করবা যে মোল সংখ্যা আবার আমরা জানি যে সংখ্যা বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে এই সংখ্যাটাই তো আমাদের বের করতে হবে যে এখানে কয়টা ইয়ে আছে, কপার পরমাণু আছে। দেখো বুঝতে পারো কিনা, মোল সংখ্যা আমরা জানি, মোল সংখ্যা সমান তোমাকে একটা পরিমাণ দেওয়া আছে, ওই পদার্থের আণবিক ভর দ্বারা ভাগ করবা। আবার কোন একটা সংখ্যা যদি দেওয়া থাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করলেই মোল সংখ্যা পাওয়া যায়। এই দুইটা কনসেপ্টকে কাজে লাগালেই কিন্তু আমরা এতটুকু কপারে কত সংখ্যক কপার অণু আছে, পরমাণু আছে, সেটা আমরা বের করতে পারবো। তো এন সমান এম বাই তারপর হচ্ছে কপারের আণবিক ভর ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা, তাই কিনা। এবং সেটা কত, 8.95 ইন্টু 10⁻6 ডিভাইডেড বাই এম হচ্ছে তোমার 63.5 কপারের আণবিক ভর, আর অ্যাভোগাড্রোর সংখ্যা তো আমরা জানি 6.023 ইন্টু 10⁻23। তার মানে 1 মিটার কিউব আয়তনে, খেয়াল করো 1 মিটার কিউব আয়তনে
এটা যখন গুণ করে দিবা তখন এই পরিমাণে ইয়ে পাবা, কপার পরমাণু পাবা। ঠিক আছে, এবং ক্যালকুলেশন করে বলো যে এখানে কপার পরমাণু কয়টা পাওয়া যায়। আচ্ছা দেখো তো এটা এত আসে কিনা। 24 8.488। ভাইয়া 8.480 হ্যাঁ 8.49, তার মানে ঠিকই আছে, ইন্টু 10⁻23। এত সংখ্যক কপার 28 অ্যাটম আছে। হ্যাঁ, ইন্টু 10⁻28, এত সংখ্যক কপার অ্যাটম আছে প্রতি মিটার কিউব আয়তনে। এখন আবার একটা থেকে যেহেতু কয়টা করে বের হয়, দুইটা করে, তাহলে আমাদের জাস্ট প্রতি আয়তনে চার্জের সংখ্যা, অ্যাটমের সংখ্যা হচ্ছে n, আর প্রত্যেকটা অ্যাটম থেকে ইলেকট্রন বের হয় দুইটা। তাহলে এটাকে গুণ করে দাও, 8.49 ইন্টু 10⁻28 টাইমস 2, এত টি চার্জ ক্যারিয়ার ইলেকট্রন। তাহলে জাস্ট কত বাবা, 1.69 এতটি ইলেকট্রন। হ্যাঁ 1.69 ইন্টু 10⁻29, অথবা এটা। তো এবার তো আর কোনো কাজ নাই, এবার শেষ। এটি সমান I বাই এন এ টি। ইলেকট্রনের চার্জ আমরা জানি, তড়িৎ প্রবাহ হচ্ছে 10 এম্পিয়ার, এন এর মানটা 1.698 ইন্টু 10⁻29, আর ক্রস সেকশনাল এরিয়া কত দেওয়া আছে, 3.31 ইন্টু 10⁻⁻6, আর হচ্ছে ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻⁻19। এটা বসায় দাও, পেয়ে যাবে। কত আসে, 10⁻⁻4। হ্যাঁ তাহলে মিলছে, এই তো। তাহলে এবার দেখো তো, পরীক্ষার হলে যদি আসে যে একটা ইয়ের মধ্য দিয়ে তাড়ন বেগ বা চার্জ ক্যারিয়ার সমূহ যে বেগে আদান প্রদান হয়, এটা কিসের উপর ডিপেন্ড করে। শুরুতে ডিপেন্ড করে হচ্ছে তড়িৎ প্রবাহের উপর। তড়িৎ প্রবাহ যত বেশি, তাড়ন বেগ তত বেশি। আবার চার্জ ক্যারিয়ার সংখ্যা যত বেশি, দেখা যায় এই তাড়ন বেগটা তত কমে যায়। ক্রস সেকশনাল এরিয়া যত বেশি, এই তাড়ন বেগ তত কম। আর ইলেকট্রনের চার্জ তো কনস্ট্যান্ট। এখানে একটা সমস্যা হয়েছে আমার, হ্যাঁ বলো। যে আয়তন একক পরিমাণ যে ধরছেন এই জন্যই এখন বুঝতে পারছি। হ্যাঁ এটা তোমার 1 মিটার কিউব আয়তনে কয়টা চার্জ আছে, চার্জের সংখ্যাটা ওটা বের করতে হবে। হ্যাঁ, বিষয়গুলো খেয়াল রাখবা। তারপর এটা গেল। এবার আসা যাক তোমার রোধ। রোধ এবং রোধ যখনই আসবে সেখানে চলে আসবে হচ্ছে ওহমের সূত্র। আচ্ছা খেয়াল করো, তোমরা তোমার কারেন্ট ডেন্সিটি নামে কোনো কিছু শুনছো কিনা আগে কখনো। লিখো, কারেন্ট ডেন্সিটি বা প্রবাহ ঘনত্ব।
প্রবাহ ঘনত্ব। যাকে আমরা জে দ্বারা প্রকাশ করি। কারেন্ট ডেনসিটি বা প্রবাহ ঘনত্ব বলতে বোঝায় আমরা যে ইয়েটা নেই, পরিবাহিতা, এটার ক্রস সেকশনাল এরিয়া যে কোনো কিছু হতে পারে, এটা হচ্ছে এ, এবং এর মধ্য দিয়ে আমরা ধরে নেই আই পরিমাণে তড়িৎ প্রবাহ হয়। ঠিক আছে, এখন এই তড়িৎ প্রবাহের উপরে অনেক বেশি পরিমাণে তোমার কন্ট্রিবিউট করে বা এফেক্ট করে এই ক্রস সেকশনাল এরিয়াটা। এই ক্রস সেকশনাল এরিয়া যদি বাড়ে বা কমে, তখন দেখা যায় কি যে তড়িৎ প্রবাহটাও বাড়ে অথবা কমে। এই কারণে আমরা এই ক্রস সেকশনাল এরিয়াটাকে আমরা মাঝে মধ্যে আলোচনা থেকে বাদ দিতে চাই, আলোচনাটাকে সহজ করার জন্য। এবং কিভাবে বাদ দিব? আমরা জাস্ট একক ক্ষেত্রফলের জন্য তড়িৎ প্রবাহটাকে চিন্তা করব। আমি আবারও বলি, একক ক্ষেত্রফল ক্রস সেকশনাল এরিয়ার জন্য বা একক পরিমাণে ক্ষেত্রফলের জন্য কতটুকু তড়িৎ প্রবাহ পাওয়া যাচ্ছে সেটাকে আমরা চিন্তা করব। যে এ ক্রস সেকশনাল এরিয়ার জন্য বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের জন্য যদি তড়িৎ প্রবাহ পাওয়া যায় আই, তাহলে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হবে, সেটা হচ্ছে আই বাই এ। এবং এটাকে বলা হয় চার্জ ডেনসিটি, কারেন্ট ডেনসিটি বা প্রবাহ ঘনত্ব। তাহলে এটার একক কি? এটার একক হবে যে অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। প্রতি মিটার স্কয়ার ক্ষেত্রফলের মধ্য দিয়ে কত অ্যাম্পিয়ার প্রবাহ হয় সেটাই। আবার এটার আরেকটা ফরম্যাট আছে, আমরা জানি যে আই সমান এন এ ভি ই, না ভি, আর নিচে আসতেছে কি এ। তাহলে খেয়াল করো, আমরা জাস্ট এটাকে কেটে দিই। তাহলে এই কারেন্ট ডেনসিটি সবার সমান আমরা পাবো একক ক্ষেত্রফলে যতটুকু চার্জ আছে এই চার্জের তাড়ন বেগ আর হচ্ছে প্রত্যেকটা চার্জের মান। এখানে ই দিতে পারো অথবা কিউ দিতে পারো, সমস্যা নেই, দুইটা সেম জিনিস। বুঝা গেল? জি ভাইয়া। আচ্ছা, তোমরা স্থির তড়িতে আরেকটা টার্ম হয়তো বা পড়ছো, সেটা হচ্ছে তোমার সিগমা। তো মনে আছে কিনা সিগমার ব্যাপারটা? আহ এটাকে যেন কি দ্বারা প্রকাশ করতো, মানে এটার নাম যেন কি ছিল? এই সিগমাটা হচ্ছে, ধরো এই একটা বস্তু, বস্তুর উপরে চার্জ আছে, ঠিক আছে, চার্জ আছে, এটার এটার পুরা এরিয়া যদি হয় এ, এই এরিয়ার মধ্যে যদি কিউ পরিমাণে চার্জ থাকে, তাহলে একক পরিমাণ ক্ষেত্রফলে কতটুকু চার্জ থাকবে সেটাকে আমরা বলতেছিলাম চার্জ ঘনত্ব। ঠিক আছে, এই চার্জ ঘনত্বকে সিগমা দ্বারা প্রকাশ করা হয় কিউ বাই এ। এই একটা হচ্ছে চার্জ ঘনত্ব আর আরেকটা হচ্ছে প্রবাহ ঘনত্ব। তাহলে ব্যাপারটা কাছাকাছি না? যে প্রবাহ ঘনত্ব হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ বাই এ, আর চার্জ ঘনত্ব হচ্ছে চার্জ বাই এ, একক ক্ষেত্রফলে কতটুকু চার্জ আছে। তাহলে ব্যাপারটা একদমই ইজি, যে তুমি যখন জে বের করবা তখন সিগমাকে জাস্ট সময় দিয়ে ভাগ করে দিলেই কিন্তু আমরা জে এর মানটা পেয়ে যাই, তাই কিনা? খেয়াল করো, সিগমা হচ্ছে কিউ বাই এ, কিউ বাই টি মানে হচ্ছে আই। আলটিমেটলি এটা আমরা বের করতেই পারি। সেটা তোমার আউটসাইড একটা টপিক, এটা দরকার নেই, তার যদি মনে রাখতো তো ভালো। এই আর কি। এবার দেখো, চার্জ ডেনসিটি এবং কারেন্ট ডেনসিটি সম্পর্কে আমাদের জানা হয়েছে। এবার আসা যাক একটা পরিবাহীর তড়িৎ পরিবাহিতা। আমরা এতক্ষণ ধরে এটাই চিন্তা করতেছি যে একটা পরিবাহীর মধ্য দিয়ে চার্জের আদান প্রদান হয় এবং এখানে তড়িৎ পরিবহন হয়। চার্জের আদান প্রদান মানে হচ্ছে তড়িৎ পরিবহন। তো এই হচ্ছে তোমার একটা পরিবাহক বা পরিবাহী, কন্ডাক্টর, যার মধ্য দিয়ে খুব সুন্দরভাবে তড়িৎ প্রবাহ চলতে পারে। আচ্ছা,
এখন এই কন্ডাক্টরের পরিবাহিতা নামে একটা টার্ম আছে। দেখো, এই কন্ডাক্টরের কন্ডাক্টেন্স নামে একটা টার্ম আছে। এটা দ্বারা আসলে কি বোঝায়, যে কন্ডাক্টরের কন্ডাক্ট করার পাওয়ার কতটুকু, বা এই পরিবাহিতার তড়িৎ পরিবহন করার ক্ষমতা কতটুকু। ঠিক আছে, তার মানে কি, পরিবহন করার ক্ষমতা, পরিবহন করার ক্ষমতা। তার মানে তোমরা এবার খুব কমন সেন্স দ্বারাই বুঝতে পারবা, যার তড়িৎ পরিবহন করার ক্ষমতা বেশি তার তড়িৎ পরিবাহিতা বেশি হবে, তাই কিনা? এখন ব্যাপারটা দেখো, যে তড়িৎ পরিবাহিতাকে আমরা জি দ্বারা প্রকাশ করি। জি, কন্ডাক্টেন্স নাকি কন্ডাক্টিভিটি, সরি 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 শিখাইতেছি, কন্ডাক্টিভিটি, কন্ডাক্টেন্স না। কন্ডাক্টেন্স আবার আরেকটা রাশি, কন্ডাক্টিভিটি। আচ্ছা, কন্ডাক্টিভিটি বা পরিবাহিতা। তো এই পরিবাহিতা বা এই জি, জি এর মানটা যত বেশি হবে দেখা যাবে যে এখানে তড়িৎ প্রবাহ তত বেশি হইতেছে। আচ্ছা, তার মানে আরেকটা বিষয়ের উপর ডিপেন্ড করবে তখন তড়িৎ পরিবহনটা। খেয়াল করবা যে দুই পাশে আমরা যদি তোমার বিভব পার্থক্য দেই, যে এই পাশে বিভব হচ্ছে ভি এ, এইখানকার বিভব হচ্ছে ধরো ভিবি, তাহলে এখানকার বিভব পার্থক্য কত, ভিবি মাইনাস ভিএ। খেয়াল করো তো, এই পার্থক্যটা যত বেশি হবে এই ইলেকট্রন গুলা বা তোমার চার্জ ক্যারিয়ার গুলার উপর চাপ তত বেশি হবে এবং তত বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হবে। তার মানে দেখা যায় যে তড়িৎ পরিবহনটা কোন একটা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। ধরো এখানকার বিভব দেওয়া আছে তোমার 100 ভোল্ট, আর এখানকার বিভব দেওয়া আছে -100 ভোল্ট, মানে অনেক বেশি বিভব পার্থক্য, প্রায় 200 ভোল্টের মতো। আচ্ছা, এবং যদি এই ক্ষেত্রে এমন হয় যে এই প্রান্তের তড়িৎ বিভব হচ্ছে তোমার -300 ভোল্ট, সেক্ষেত্রে দেখা যাবে যে 100 হলে যতটুকু প্রবাহ পাওয়ার কথা 300 হলে আরো বেশি পাওয়া যায়। আমি আবারও বলি যে তোমার এই বিভবের যে পার্থক্য যত বেশি হয় দেখা যায় যে তড়িৎ প্রবাহ তত বেড়ে যায়। এবং এটা সবার প্রথম বিজ্ঞানী জর্জ সাইমন ওহম তিনি এটা মানে পর্যবেক্ষণ করেন, যে দুই পাশের বিভব পার্থক্য যত বেশি বাড়ায় দেওয়া যায় দেখা যায় যে তত বেশি হারে চার্জের আদান প্রদান হয়। আচ্ছা, এটা হচ্ছে ওহমের সূত্রের ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। এখন আমি এই সমানুপাতিক যে চিহ্নটা আছে এটাকে উঠায় দিব, উঠায় দিলে এটা সমানুপাতিক ধ্রুবক আসবে, আর এই ধ্রুবকটাই হচ্ছে তড়িৎ পরিবাহিতা। দেখো ব্যাপারটা আমি বুঝাই, তুমি একটা নির্দিষ্ট পরিমাণে বিভব পার্থক্য রাখছো, একটু টাফ হবে, একটু বোঝার চেষ্টা করো, যে এই দুই প্রান্তের বিভব পার্থক্য ফিক্সড, ধরে নাও এই তো -100 পরিমাণে আছে, তার মানে 200 ভোল্ট হচ্ছে এদের মধ্যকার বিভব পার্থক্য। এখন তুমি যদি সিলভারের তার নাও, কপারের তার নাও, তারপর নীলা হচ্ছে গ্রাফাইটের তার, তারপর নীলা হচ্ছে কাঠ, ঠিক আছে, এই 200 ভোল্ট বিভব পার্থক্যে তাদের মধ্য দিয়ে সবচেয়ে বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হবে। এই কোশ্চেনটা তোমাকে করা হয়েছে। এখন তুমি যে অ্যান্সারটা করবা সেটা হচ্ছে যার পরিবাহিতা বেশি তার মধ্য দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহ বেশি হবে। এখানে দেখা যাচ্ছে যে কাঠ যেটা আছে, কাঠের পরিবাহিতা সবচেয়ে কম, এই কারণে কাঠের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন হবে সবচেয়ে কম। তারপরে হচ্ছে গ্রাফাইট, তারপর কপার, তারপরে হচ্ছে সিলভার। সিলভারের মধ্য দিয়ে সবচেয়ে বেশি পরিমাণে তড়িৎ পরিবহন হবে, কিন্তু উভয় পাশে বিভব পার্থক্য কিন্তু ঠিকই 200 ভোল্ট। ব্যাপারটা বোঝা যায়? তার মানে এই তড়িৎ পরিবহন মেইনলি দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে বিভব আর একটা হচ্ছে পরিবাহিতা। ব্যাপারটা দেখো, এই বিভব হচ্ছে তড়িৎ সূচনা করার কারণ বা তড়িৎ প্রবাহের সূচনাকারী। মানে কি, যে প্রবাহটার শুরুটা করবে হচ্ছে এই বিভব, তারপর এই বিভবের কারণে তড়িৎ প্রবাহ চলবে। এখন এই পরিবাহীর পরিবাহিতা বা পরিবহন করার ক্ষমতা যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে দেখা যাবে যে তড়িৎ পরিবহনটাও অনেক বেড়ে যাচ্ছে। আশা করি বুঝাইতে পারছি। ওকে,
কারোর কোনো কোশ্চেন না থাকলে আমরা এরপরের টপিকে যাই। খেয়াল করো, আমরা যখন বলি যে পরিবাহিতা, মানে হচ্ছে যে ওই পরিবাহীটা কত বেশি তড়িৎ পরিবহন করতে পারে। আর এর বিপরীত রাশিটা কি হবে? এর বিপরীত রাশিটা হবে রোধ। পরিবাহিতা যখন তড়িৎ পরিবহনকে সহায়তা করে, অ্যাসিস্ট করে, এই রেজিস্টিভিটি বা রোধ তখন এটাকে বিরোধিতা করে। ঠিক আছে, সে বলে যে হ্যাঁ চার্জ তুমি খুব সহজেই আমার মধ্য দিয়ে যেতে পারবে, আমি তোমাকে সহায়তা করব। চার্জ জি এর মান যত বেশি দেখা যাবে তার মধ্য দিয়ে প্রবাহ তত বেশি হবে। কিন্তু আর এর ক্ষেত্রে ব্যাপারটা উল্টা। আর বলে যে আমার মান অনেক বেশি, সুতরাং তুমি আমার ভিতর দিয়ে যেতে পারবে না। অর্থাৎ এটা যেটা করে, এটা বাধা দেয়। এখন এই একটা পরিবাহীর যে ধর্মের কারণে তড়িৎ পরিবহন বাধাগ্রস্ত হয় সেটাকে বলা হয় রোধ বা রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি এখন ন্যাচারালি এই রেজিস্টিভিটি তোমার এই কন্ডাক্টিভিটির উল্টা। তাহলে এখন যদি আমরা ওহমের সূত্রে এই সূত্রটাকে বসিয়ে দেই তাহলে কি হবে? 1/r ইন্টু ভি। আচ্ছা, এই কারণে আমরা বলি যে আই সমান v/r, এটা আমাদের কাছে অনেক বেশি পরিচিত। আবার এখান থেকে আরেকটা ফরম্যাট আসে যে ভি, দুই প্রান্তের বিভব পার্থক্য সমান তড়িৎ প্রবাহ ইন্টু কতটুকু রোধ আছে সেটা। আচ্ছা, তার মানে এই ওহমের সূত্রের কয়েকটা ফরম্যাট আছে। একটা হচ্ছে আই সমান জিভি, অথবা আই সমান v/r, অথবা ভি সমান আইআর। এরা প্রত্যেকেই ওহমস ইকুয়েশন। বলো বোঝা গেল কিনা? প্রবাহ বাড়লে কি রোধ কমবে? হুম 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 তড়িৎ প্রবাহ আই বাড়লে কি রোধ কমবে? না না না, আই তো তোমার ইন্ট্রিনসিক প্রপার্টি না ওই ইয়ার কন্ডাক্টরের। হ্যাঁ, তোমার কোশ্চেনটা আমি বুঝতে পারছি যে আই বাড়লে রোধ কমবে কিনা। না, আসলে এই রোধ কখনোই আয়ের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, কিন্তু আই কিন্তু রোধের উপর ডিপেন্ড করে। দেখো, এই রোধ কিন্তু একটা পরিবাহকের নিজস্ব বৈশিষ্ট্য। ঠিক আছে, রোধ, তারপরে বলতে পারো পরিবাহিতা। তারা কি একটা পরিবাহকের আমরা বলতে পারবো যে ইন্ট্রিনসিক প্রপার্টি। ইন্ট্রিনসিক প্রপার্টি বলতে কি বোঝায়? যে তোমার এই পরিবাহকের মানে এটা তোমার একদম ভেতর থেকে যেটা আসে আর কি। মানে ইনহেরেন্ট প্রপার্টি আমরা বলি না, যে আমাদের ভেতর থেকে কিছু স্বভাব চরিত্র বের হয়ে আসে, ঠিক ওরকমটাই একটা পরিবাহকের বৈশিষ্ট্য। কিন্তু রোধ, তড়িৎ প্রবাহ কিন্তু পরিবাহকের বৈশিষ্ট্য না। ঠিক আছে, জাস্ট পরিবাহকের মধ্য দিয়ে যেটা যায় সেটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ প্রবাহ। আচ্ছা, এখন কারো যদি রোধ বেশি থাকে দেখা যাবে তার প্রবাহটা কমে যাবে, আর কারো যদি পরিবাহিতা বেশি থাকে তার প্রবাহটা বেড়ে যাবে। আচ্ছা, তো এখান থেকে আমরা এটাই বুঝতে পারবো যে খেয়াল করো, এই আই এবং জি এর মধ্যে একটা সমানুপাতিক সম্পর্ক, আর আই এবং আর এর মধ্যে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর এর মান বা রোধের মান বেশি হওয়া মানে তড়িৎ প্রবাহ কমে যাওয়া, আর জি এর মান বেড়ে যাওয়া মানে তড়িৎ প্রবাহ বেড়ে যাওয়া। এখন তোমাদের মাথায় কোশ্চেন আসবে যে রোধ আসলে কিভাবে তৈরি হয় বা উৎপন্ন হয়। লিখো, রোধ উৎপত্তির কারণ, যে রোধ আসলে কিভাবে উৎপন্ন হয়। তোমরা সকলেই জানো যে এই রোধের বিষয়টা, এটা হচ্ছে কি, যে সে তড়িৎ পরিবহনকে বাধাগ্রস্ত করে। এখন ধরো এই যে অনেক পরমাণু আছে একটা পরিবাহকের মধ্যে।
তারা হচ্ছে ফিক্সড, তাদের নিজেদের জায়গাতে থাকে। আচ্ছা, ধরো এটা আমরা যেটা চিন্তা করছিলাম যে কপার একটা তার। এখন কপার 2+, এটাকে আমরা বলি তোমার অ্যাটমিক কোর, যে কপার 2+ হিসেবে থাকলো আর 2টা করে ইলেকট্রন ক্যালাসে ছেড়ে দিল। এখন চিন্তা করো তো যে তারা যখন যখন ইলেকট্রন সমূহ যখন এই পাশ থেকে এই পাশে যাবে, তখন সামনে কত কত বাধা আছে। ধরো একটা জনসমুদ্রের মধ্যে তুমি দৌড় দিবা, তখন তুমি প্রতি মুহূর্তে কিন্তু মানুষের সাথে ধাক্কা খাবা, এবং ওইটাই কিন্তু তোমার বাধা, রেজিস্ট্যান্স। সেম ভাবে যখন ইলেকট্রনটাও যায়, তখন এই যে তোমার পরমাণু অণু বা আরো যারা যারা আছে তাদের সাথে সে সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষের কারণেই রোধের উৎপত্তি হয়। আচ্ছা, এবং এটা হচ্ছে তোমার মাইক্রোস্কোপিক লেভেলে ব্যাখ্যা, একদম তুমি ভেতরকার লেভেলে যে ব্যাখ্যা করতেছো আসলে কেন এই রোধের উৎপত্তিটা হয়। আচ্ছা, তো আই গেস তোমরা এটা ধরতে পারছো বিষয়টা। তো গেল, এর বিপরীত রাশিটা হবে পরিবাহিতা। তারপরে কি আসে? এদের ডেফিনেশন জানাটা ইম্পর্টেন্ট। যেমন ধরো, রোধের যে একক, এটাকে আমরা বলি হচ্ছে ওহম, OHM, ওহম, যাকে আমরা গ্রিক ওমেগা দ্বারা প্রকাশ করি। তাহলে যদি বলা হয় যে কোন একটা পরিবাহকের রোধ 1 ওহম বলতে কি বোঝায়, তখন তোমরা কি বলবা? এই জাতীয় ডেফিনিশনের অ্যান্সার দিতে গেলে তোমাদেরকে সব সময় ইকুয়েশনের দিকে তাকাতে হবে। আই সমান ভি বাই আর। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে আর সমান ভি বাই আই। তার মানে এই ওহমটাকে আমরা অনেক ক্ষেত্রেই বলতে পারি যে ভোল্ট পার অ্যাম্পিয়ার। খেয়াল করো, এই যে ওহমটা, এটা ভোল্ট পার অ্যাম্পিয়ারের সমতুল্য। তার মানে তুমি যখন বলবা যে 1 ওহম, এর মানে হচ্ছে 1 ভোল্ট পার অ্যাম্পিয়ার। বুঝা গেল? তখন তুমি এইভাবে লিখবা যে কোন একটা পরিবাহীর দুই প্রান্তের, কোন একটা পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বজায় রাখতে যতটুকু বিভব পার্থক্যের প্রয়োজন, সেটাকে আমরা বলি হচ্ছে রোধ। ঠিক আছে, আমি আবারও বলি যে এখান থেকে যে পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক পরিমাণে, এই যে দেখো পার অ্যাম্পিয়ার, একক পরিমাণে তড়িৎ প্রবাহ বজায় রাখতে যতটুকু বিভব পার্থক্য অ্যাপ্লাই করতে হয়, সেটাই হচ্ছে রোধ। তার মানে 1 ওহম কি হবে, যে 1 অ্যাম্পিয়ার প্রবাহ বজায় রাখার জন্য আমাদেরকে জাস্ট 1 ভোল্ট বিভব পার্থক্য অ্যাপ্লাই করাই যথেষ্ট। ডেফিনিশনটা বোঝা গেল? জি ভাইয়া। আচ্ছা, তারপর চলে আসা যাক তোমার পরিবাহিতার একক। পরিবাহিতার এককটা আমরা ইয়ার সাপেক্ষে প্রকাশ করব, রোধের সাপেক্ষে। রোধের একক যদি হয় ওহম অর্থাৎ ওমেগা, আর পরিবাহিতা হচ্ছে ওহমের ঠিক উল্টা, তার মানে এর এককটা হবে পার ওহম, ওহম ইনভার্স 1। এবং এই ওহম ইনভার্স 1 কে একটা নামে ডাকা হয়, যে নামটা হচ্ছে সিমেন্স। সিমেন্স, এস। এখন তোমাদেরকে সেম ভাবে কোশ্চেন করা যেতে পারে যে কোন একটি পরিবাহীর তড়িৎ পরিবাহিতা 1 সিমেন্স বলতে কি বোঝায়। তোমাদেরকে আমি 5 মিনিট টাইম দিলাম, ঠিক আছে? আমার একটু রেস্টের দরকার, গলা ধরে আসতেছে। তোমরা এই সময়ের মধ্যে এটা অ্যান্সারটা লিখো। অবশ্যই সেই সূত্র ব্যবহার করতে হবে, সূত্র থেকেই অ্যান্সার বের করবা, ঠিক আছে?